এটি আমার জীবনে ঘটা সত্য একটি ঘটনা। ঘটনাটি যেদিন আমার সঙ্গে ঘটেছিল সেদিন আমি আমাদের এলাকার চান সর্দারের বাগানের ডাব চুরি করতে গিয়েছিলাম। আমার বন্ধু এবং আমি দুজনে মিলে এই পরিকল্পনা করি। সঙ্গে আরও দুটো ছোট ভাই ছিল। তখন রাত 10টা হবে। গ্রাম অঞ্চলে তখনকার সময় রাত 10টা খুব বেশি রাত, এবং তখন সবাই ঘুমিয়ে যেত। আর আমাদের এলাকায় তেমন বিদ্যুৎ সুবিধা না থাকার কারণেই দেখা যেত কি যে সন্ধ্যা লাগার পরপরই মানুষজন প্রায় ঘুমিয়ে পড়ত, আর এশার নামাজ পড়ে বেশিরভাগ মানুষ ঘুমাত। তো রাত 10টা মানে অনেক রাত। রাতটা ছিল জ্যোৎস্না রাত। আমি একটা দা নিয়ে আমার চাচাতো ভাই এবং তার আর দুজন বন্ধুকে নিয়ে সেখানে চলে গেলাম, এবং সঙ্গে আমার বন্ধুও ছিল। মোট 5 জন মিলে আমরা সেখানে ডাব চুরি করার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে হবে সেই বাগানটি। চানসদ্রার বাড়ির ঠিক পশ্চিম পাশে সেই বাগানটি ছিল, এবং তার থেকে খানিকটা দূরে মাঠ পেরিয়ে একটা শুনশান ভিটা ছিল। সাধারণত দিনের বেলাতেও সেই ভিটাতে কেউ যেতে সাহস পেত না, কারণ হচ্ছে সেইখানটা অনেক ঘন জঙ্গল ছিল এবং অনেক গাছপালা ছিল, এবং আগে হিন্দুদের বসবাস ছিল এখানে। অনেক বছর হয়েছে এই ভিটার ভেতরে কেউ প্রবেশ করে না, আর ভিটাটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো ওই রাতের বেলা আমার সঙ্গে ঘটনাটি ঘটে, এবং যা ঘটেছিল সেগুলো শুনলে আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। যেগুলো ঘটেছিল সেগুলো আমি আমার ছোটবেলা থেকেই বলছি, কারণ এগুলোর সাথে ছোটবেলার ঘটনাও কিছুটা কানেক্টেড রয়েছে। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। বরাবরের মতো কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে আছি। আজকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন আশরাফুল বরিশাল থেকে। বরিশালের এই ঘটনাটি শুনতে আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে এবং খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি আশরাফুলের ঘটনায় চলে যাই। এবং যাবার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমার নাম আশরাফুল। আমি বরিশালের একটা জেলাতে বসবাস করি। কোন জেলা সেটা বললাম না, আমার নাম পরিচয় গোপনই রাখলাম। আমার বাবারা 4 ভাই ছিলেন। 4 ভাইয়ের মধ্যে 2 ভাই হচ্ছে শহরে থাকতো আর 2 ভাই গ্রামে থাকতো। আমার বাবা এবং আমার মেঝো চাচা দুজনেই বেশ দরিদ্র এবং কৃষক মানুষ ছিলেন। তাদের জমি জমা খুব বেশি একটা ছিল না। আমরা নানি বাড়িতে থেকে বড় হয়েছি। আমার আব্বা মারা যাওয়ার পর থেকেই আমরা নানি বাড়িতে থেকেছি, এবং 4 জনই নানি বাড়ির সব সম্পত্তি পেয়েছি। সাধারণত আমার নানা এবং নানির বেশ খানিক সম্পত্তি ছিল। সেই সম্পত্তি আমরা নানা এবং নানির সূত্রে পেয়েছি। যাই হোক, এখানেই আমার বেড়ে ওঠা। এই গ্রামে সবাই আমাকে চেনে এবং সবাই আমার আব্বাকে মামা বলে ডাকেন, এবং এই গ্রামে আমারও বেড়ে ওঠা। গ্রামের সমস্ত পরিবেশ এবং সবকিছু খাপ খাইয়ে নেওয়া আমার জন্য খুবই সহজ ছিল। আর আব্বাজান চেয়েছিলেন যে আমি একজন মাদ্রাসায় পড়ি এবং কোরআনের হাফেজ হই। তো তিনি তেমনটা ভাবনা ওরকমই চিন্তা করার পরে তিনি আমাদের পাশেরই একটা মাদ্রাসায় আমাকে ভর্তি করিয়ে দেন। সাধারণত আমি যে পরিমাণ দুষ্টু এবং ফাজিল ছিলাম, আমার মাদ্রাসাতে একদমই মন লাগতো না। শুরুতে ছোটবেলায় আব্বার সঙ্গে মাঠে যেতাম এবং চাষবাস টুকটাক শিখেছিলাম। তখন আমার বয়স 8 বছর, যখন তিনি আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। হঠাৎ করে গ্রামের চঞ্চল একটা ছেলে সে যদি এরকম মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, তাহলে বিষয়টা কেমন অদ্ভুত না? আটকা পড়ে গেলাম আর কি আমি। তো যাই হোক, প্রায় 6 মাসের মতো সেখানে আমি পড়াশোনা করেছি, এবং এর মাঝখানে হয়েছে কি, আমি মাদ্রাসা থেকে বেশিরভাগ সময়ই বেরিয়ে আসতাম এবং বাসায় চলে আসতাম। আমার আব্বা আম্মার মুখ থেকে শুনেছি, কথিত আছে যে আমার দাদাকে জিনে ধরেছিলেন এবং তাকে নিয়ে সেখানে অনেকক্ষণ আটকে রেখেছিল, মানে অনেক দিন, এবং তাকে নাকি মারধরও করতো। তো আমাদের পরিবারের ওপর এক ধরনের জিনের আছর আছে, এমনকি আমাদের বাড়িটাও বন্ধ দেওয়া আছে, এমনটা আমি দাদা এবং আমার আব্বার মুখ থেকে শুনেছি। সেহেতু আমাদের রাতবেলাতে বের হওয়া নিষেধ ছিল। তো এই হচ্ছে আমার পরিবার থেকে বের হওয়া এবং রেস্ট্রিকশন বলা যায় আর কি। তো যাই হোক, 6 মাস ওইখানে পড়াশোনা করার পরে আমার সঙ্গে আমার আব্বাজান আর পারলেন না, কারণ হচ্ছে আমি মাদ্রাসায় একদমই থাকতাম না। হয়তো সপ্তাহের মধ্যে 2 দিন 3 দিন মাদ্রাসায় থাকতাম, আর বাকি সময়ে আমি বিভিন্ন জায়গায় খালা বাড়ি মামা বাড়ি বেরিয়ে বেড়াতাম, মাদ্রাসায় থাকতাম না। হুজুর আমাকে নানানভাবে কমপ্লেন করতো। তো যাই হোক, 6 মাসে অনেক কিছুই শিখেছিলাম। তো আমি ওরকম করতে করতে আস্তে আস্তে বড় হলাম। আমার বয়স তখন 15 কি 15.5 বা 16 হবে, এরকম অবস্থায়। তো আমি আব্বার সঙ্গে সাধারণত মাঠে কাজ করি, এবং এটাই আমার পেশা হয়ে গিয়েছিল, কারণ আমি পড়াশোনা করতে পারিনি। আমার আব্বা যেন আমাকে পরবর্তীতে আর স্কুলে ভর্তি করায়নি,
কারণ আমার পড়াশোনা করতে ওই সময় থেকেই ভালো লাগতো না। এর পরবর্তীতে আমি আব্বার সঙ্গে মাঠে কাজ করা শুরু করি এবং আমি নিজেও একজন কৃষক হয়ে উঠি। তো হঠাৎ করেই এক বিকেলবেলা আমার এক বন্ধু বলল কি যে অনেকদিন ডাব খাই না। আমরা সাধারণত এরকমভাবেই এলাকার বিভিন্ন গাছ থেকে ডাব চুরি করে খেতাম। আম, কাঁঠাল, লিচু যেখানেই যাই হোক না কেন চুরি করে খেতাম। তো আমার ওই বন্ধুকে নাকি ওই চাঁদ সর্দার যে ছিল তিনি অকারণেই বকা দিয়েছিলেন। একদিন মাঠ থেকে ফিরছিলেন, অকারণেই বকা দেওয়ার কারণে সে তার বাগান থেকে ডাব পেড়ে খাওয়ার সিদ্ধান্ত নেয় এবং আমি বলি কি যে চল, ও যা বলতো আমি না করতাম না, বা আমি যা বলতাম ও না করতো না, আর দুইজন তো ডাব গাছে উঠে ডাব পাড়া সম্ভব নয়। সেহেতু ও ওর চাচাতো ভাই এবং আমি আমার চাচাতো ভাই এবং বন্ধু আরেকজনকে নিয়েছিলাম। মোট 5 জন ছিলাম আমরা। তো বরাবর মতো আমি যেটা বললাম যে আমাদের ওইখানে ওরকম শুনশান একটা ভিটা ছিল, যে ভিটে কোনো বাড়িঘর ছিল না এবং বেশ বড় একটা ভিটা, এবং ওই ভিটার চারপাশ ঘিরে হচ্ছে আবাদি জমি। তখন ধান চাষ করেছিল। তো আসমানে হচ্ছে ভরা জ্যোৎস্না। 9টার দিকে আমরা সবাই দা কাচি নিয়ে বের হয়েছি ডাব খেতে যাব বলে। তো চাঁদ সর্দাররা যেহেতু ওই সময়কালে অনেক বড় লোক ছিল এবং প্রভাবশালী লোক ছিল, সেহেতু তাদের বাগানে সিকিউরিটি থাকবে সেটাই স্বাভাবিক। তো সেরকমটা ছিল। আর তাদের বাগানে যে শুধুমাত্র ডাব ছিল এমন নয়, পুকুর পাড়ের চারপাশ বেষ্টিত অঞ্চলেই পুরো পুকুর পাড়ে হচ্ছে ডাব গাছ লাগানো এবং ওই পাশের বাগানে লিচু লাগানো আছে। তো লিচুর সিজন যেহেতু ছিল না ওই সময়, ওইগুলো ধরেনি, বা আমের সিজন না থাকার কারণে আমটাম ধরেনি। তো প্রচুর পরিমাণ ডাব হয়েছিল গাছে, সেটা আমার ওই বন্ধু দেখে এসেছিল। তো আমি এবং আমার সেই বন্ধু এবং আমার সেই ছোট ভাইরা সবাই মিলে সময় মতো সেখানে পৌঁছে যাই। যেহেতু জ্যোৎস্না রাত ছিল, লাইটের কোনো প্রয়োজন ছিল না। আমি এক গাছে উঠলাম এবং আমার সেই বন্ধু আরেক গাছে উঠলাম। আর বাকি যে নিচে 3 জন ছিল তাদেরকে নানান দায়িত্ব দিয়ে গেলাম যে কেউ আসছে কিনা সেগুলো দেখার জন্য। তো যাই হোক, আমি এক কান ডাব প্রথমে পারলাম এবং ও পারলো। ওই কান নামানোর পরে দুজনে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে ভাগ করে সেখানে খেতে লাগলাম এবং 5 জনে মিলে প্রায় অনেকগুলো খেয়ে ফেলেছি। আর 2টা না 3টা বাকি আছে। তো খেয়ে সবারই পেট ভরে গেছে, কারণ হচ্ছে একটা কাইনে অনেকগুলো ডাব ছিল। আর এই গাছের ডাবগুলো হচ্ছে উনি বাণিজ্যিকভাবে বিক্রি করেন আর কি, অনেক বড় বড় ডাব হয়। তো আর 2টা ছিল। তো ওই 2টা হচ্ছে কি আমরা খেতেই যাব, ঠিক তখনই আমাদেরকে আর কি দেখে ফেলে ওইখানে যে পাহারা দিত। আর যেহেতু চাঁদ সর্দার অনেক বড় লোক ছিল, আগেই বলেছি, আমাদের বাড়ি ওই রক্ষী বাহিনী ছিল বা লাঠিয়াল ছিল। তো তারা দেখে ফেলে, সঙ্গে সঙ্গে দেখে ফেলে আমাদেরকে 3 পাশ দিয়ে তারা দৌড়ানি দেয় আর কি। তো ওনারা হচ্ছে 3 জন ছিল। 3 জন হচ্ছে পাহাড়ের উপর বাগানে প্রথমে একজন দেখে ধামকি দেওয়ার পরে আমরা তো উঠে ওইখান থেকে পালাই, দায় এবং সব কিছু নিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। তো ওইখান থেকে বেরিয়ে যে যার মতো রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করে এবং 3 জনে মিলে 3 দিক দিয়ে ধাওয়া শুরু করে। তো যে যার মতো পারছে দৌড় মারছে। তো আমি হচ্ছে গিয়ে মাঠের মধ্যে দিয়ে ওই ধান ক্ষেতের আইল ধরে আমি দৌড়ানো শুরু করি। তো ধান ক্ষেতের আল ধরে দৌড়ানো শুরু করলে আর আমার বন্ধু যারা ছিল ওরা যে যা পারছে যেরকমভাবে অন্যদিকে দৌড় মারছে। তো আমি ওই দিকে দৌড় মেরে আমি বিন্দুমাত্র খেয়াল করি নাই যে আমি সেই ভিটার মধ্যে ঢুকে যাচ্ছি বা আমি অন্য কোথাও যাচ্ছি, কারণ হচ্ছে আমাকে বাঁচতে হবে, আমাকে পালাতে হবে এখান থেকে। তো আমি ওই ভিটার মধ্যে ঢুকে যাই আর কি। তো ঢুকে যাওয়ার অনেকক্ষণ পরে যখন ওরা আমাকে আর খুঁজে পায় না, তো তখন আমি আসলে বুঝতে পারি যে ওরা চলে গেছে, তো আমার এখান থেকে বের হওয়া উচিত। তো সেকেন্ডের মধ্যে আমি আসলে টের পাই যে আমি যেখানে আছি এটা আর কেউ নয়, এটা হচ্ছে সেই কানার ভিটা আর কি। যে কানার ভিটাতে কেউ দিনের বেলাতেও প্রবেশ করতে সাহস পায় না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণ ঘন জঙ্গল এবং আসমানের দিকে তাকায় দেখলাম যে ওই আসমানের জ্যোৎস্নাও ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, এত পরিমাণ ঘন গাছপালা আর কি, আর বাঁশের ঝাড়। তো আমি এটার ভিতরে ঢুকে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, তখন আমি কিঞ্চিত ভয় পেয়েছিলাম। তো আমি পরবর্তীতে আর বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি, যখন বুঝতে পারলাম। তো আমার হাতে হচ্ছে গিয়ে আমি একটা লাইট নিয়ে আসছিলাম, কারণ হচ্ছে জ্যোৎস্না রাতে যতই হোক লাইট তো সাথে রাখতেই হবে। তো এটা ছিল হচ্ছে গিয়ে একটা গ্যাস লাইটের মাথায় এক ধরনের লাইট। ওই সময়গুলোতে এই লাইটগুলো খুবই ফেমাস ছিল। আর গ্যাস লাইট আমি রাখতাম, কারণ হচ্ছে আমি যেহেতু রাত বেলাতে মাঠে কাজ করতাম, অনেক সময় মাঠে পানি দেওয়ার জন্য লাগতো। তো যাই হোক, ওই গ্যাস লাইট সাথে রাখতাম। তো আমি সেই ওই পাশের লাইটটা, সেই গ্যাস লাইটের সেই জিনিসটা জ্বালায় আস্তে আস্তে সামনে আসতেছি। তো যেহেতু প্রচুর পরিমাণ বাঁশ গাছ ছিল এবং বাঁশের পাতা পড়েছিল, তো খচর মচর হচ্ছিল প্রচণ্ড পরিমাণ, একটা পাতার শব্দ পড়লেও সেটা বুকে এসে লাগতেছিল ডাইরেক্ট। তো আমি হচ্ছে গিয়ে সামনে আগানো শুরু করি এবং প্রচণ্ড দ্রুত হাঁটতে শুরু করি। তো হঠাৎ করেই আমার পেছন থেকে আমি মনে হচ্ছিল যে আমার পেছন কেউ হেঁটে আসতেছে, কারণ আমার পাড়ার সাথে সাথে আরও একটা পাড়া আমি শুনতে পাচ্ছিলাম। সেই পাড়াটা আমার এমন হয়ে পড়ছিল যেন মনে হচ্ছিল যে আমার পেছন কেউ হেঁটে আসছে।
তো যাক আমি আর পেছনে মুখ ফিরে তাকাইনি, কারণ হচ্ছে পেছনে ফিরে তাকানোর কোনো নিয়ম না, এটা আমি আমার দাদার মুখ থেকে শুনছি। যদি এরকম কোনো কিছু হয় যে পেছন থেকে কোনো কিছুর শব্দ আসে বা কেউ যদি ডাক দেয়, তাহলে পেছনে না তাকাইতে। তো আমি তো আমার গায়ের লোম তো দাঁড়ায় গেছে, আমার গা পুরো ঘেমে একদম অস্থির হয়ে গেছে, আর জ্যোৎস্না রাত, আমার হাতে ওরকম আলো। তো আমি যখন শুনতে পারলাম স্পষ্ট যে কেউ আমার পেছনে হেঁটে আসতেছে, আমি আর সেখানে থাকলাম না, আমি দৌড় মারলাম। মারতে গেলে আমার কানে একটা গরম হাওয়া বাঁধলো এবং ফিস ফিস করে কিছু একটা বললো। তো ওই সময় তো আমার পরানে আর পানি নেই, আমি সঙ্গে সঙ্গেই ওই গ্যাস লাইটের যে আগুন ছিল সেই আগুনটা জ্বালালাম। তো তাতে কোনো লাভ হলো না, কারণ আমি যখন মানে পড়ে গেলাম উষ্টা খেয়ে, তো তখন আমি পেছনের দিকে আমার নজর গেল এবং আমার থেকে 8-9 হাত দূরে সাদা জামা পরা কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তার গা থেকে আলো পড়ছে, আলো জ্বলছে, এক ধরনের আলো জ্বলছে, এবং তার গায়ে পরানো একটা সাদা জামা, এবং তার গঠন দেখে মনে হচ্ছে সে লম্বা চুল, একদম পা পর্যন্ত চুল, এবং তার মাথায় এক ধরনের ফুলের মতো কিছু একটা দেওয়া আছে। এবং তার গঠন দেখে আমি বুঝতে পারলাম যে এটা কোনো পিচাস বা পেতনি টাইপের কিছু হবে। তো আমি সঙ্গে সঙ্গে আলোটা জ্বালালাম। তো আমি জ্বালিয়ে এত পরিমাণ ভয় পেলাম যে আমি ওইখানে অন্য কেউ হলে অজ্ঞান হয়ে যেত। তো আমি যেহেতু একটু সাহসী ছিলাম, আমি সঙ্গে সঙ্গেই উঠে সেই জিনিসটা ফেলেই আমার সেই গ্যাস লাইট ওখানে ফেলে আমি দৌড়। তো আমি যতই দৌড়াচ্ছি সেই জিনিসটা ঠিক আমার সঙ্গে ঠিক তত গতিতেই দৌড়াচ্ছে, এবং আমার থেকে 3-4 হাত দূরে ঠিক আমার বরাবরই আমি দৌড়াচ্ছি, আর ও হচ্ছে উড়ে উড়ে আসতেছে। তো আমার তার পরানে পানি নিয়ে আমি এত জোরে দৌড় মারছি। তো দৌড় মেরে আমি সম্পূর্ণ গতিতে হচ্ছে কি আমি দৌড় মেরে আমি ওই ধানের আইল পার হয়ে ওই যেখান থেকে দৌড়ানো শুরু করছিলাম ওইখানে এসে আমি আর কি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। তো পরবর্তীতে আমাকে ওই লাঠিয়ালদাই ধরে ওইখান থেকে ওইখানে বেঁধে রাখে, কারণ ওরা বুঝতে তো পারছে যে আমি ডাবটা চুরি করছি, এবং আমি যেহেতু এখান থেকে বের হয়ে আসছি ভয় পেয়ে, তো আমি এটা। তো পরবর্তীতে সকালবেলা আমার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার পরে আমি আসলে খুবই আতকে ছিলাম এবং আমার প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল। তো আমার শরীর খারাপ এরকম অবস্থা দেখে তেনারা আর কোনো কিছু করেন না এবং মাফ করে দেন আর কি। আমার আব্বা এসে আমাকে ছাড়াই নিয়ে যান। তো আমার আব্বা পরবর্তীতে আমার সুস্থ হওয়ার পরে আমাকে অনেক বকাবকি করে, যদি কেন গেছিস, আমি থেকে কতবার নিষেধ করছিস যে রাত্রেবেলা বের হওয়া নিষেধ। তো এই কথা বলার পর আমি আব্বার কাছে আমি ঘটনা গোপন করি, কারণ উনি যদি শুনে তাহলে আমাকে আরও বেশি বকবে। তো যাই হোক, ওই ঘটনা থেকে আমরা উদ্ধার পাই, কারণ হচ্ছে আমার শরীর খারাপ হয়ে যায় এবং ভয় পাই, যার কারণে ওই ঘটনা থেকে আর সর্দার আর কিছু বলেন নাই। আর উনি এমনিতেও ভালো মানুষ ছিলেন, যার কারণে হচ্ছে আমাদেরকে আর তেমন এরকমভাবে কোনো কিছু করেন নাই। তো যাই হোক, এরকম করে আমি প্রায় সপ্তাহখানিক কেটে যাই। আমার সেই বন্ধুর সাথে যখন দেখা হয় তখন আমি তার এই ঘটনা বলি, যেরকমভাবে আমি এখানে গিয়ে দেখছি এবং ভয় পাইছি। তোমাকে দৌড়ে এগুলো কিছু না, বললাম যে তুই তাহলে যা, তুই গেলে বুঝতি যে এখানে কী ছিল। তো ওই ঘটনার পরে আমি আসলে কয়েকদিন ঘুমাইতে পারি নাই, 3-4 দিন। তো লাস্টের 2-3 দিন আমি ভালো মতো ঘুমাইছি। তো ওই দিন রাত্রেবেলা আমি হচ্ছে কি শুয়ে আছি, এবং আমার নিজের ঘরে শুয়ে আছি, আমি একা একা ঘুমাইতাম। আমাদের ঘরটা ছিল হচ্ছে পাটকাঠির ঘর, এবং উপরে হচ্ছে গিয়ে ওই দিয়ে সোন জাতীয় একটা কিছু দিয়ে তৈরি করা ছিল ওই সময়। তো আমরা যেহেতু কৃষক ছিলাম, সেহেতু আমাদের ওই পাকা করে ঘর দেওয়া, টিনের চালের ঘর দেওয়ার মতো সামর্থ্য ছিল না, তো আমি এখানেই ঘুমাইতাম। তো আমি যে চৌকির উপর ঘুমাইতাম সেখানে শুয়ে আছি। তো হঠাৎ করেই আমার এখানে একটা জানলা ছিল, সেই জানলা দিয়ে আমার হঠাৎ করে মধ্যরাতে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে আমি যখন বাইরের দিকে তাকাই দেখি কি যে সত্যি ওই সেম জিনিসটা হচ্ছে কি আমি ওই দিনকে দেখলাম, ওই জিনিসটা আমার জানালার খানিকটা দূরে দাঁড়ায় আছে এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তো আমি সেটা দেখে তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাই, এবং ভয় আমি চিৎকার দিয়ে উঠি। আমার আব্বা আম্মা দুজনে উঠে আসে, আমার দাদি তখনও বেঁচে ছিল। দাদি আসে এবং বলে কি যে কী হয়েছে, ভয় পাইছিস? তো আমি বললাম কি যে হ্যাঁ ভয় পাইছি। তো আমি তখন কিছু শিকার চাইনি, কারণ বললে তো আব্বা আমারে বকবে বা নানানভাবে মারবে। তো সেই জন্য আমি আর কি আসলে তার কিছু জানাই নাই। তো এর পরে 2 দিন পরে আর কোনো ঘটনা ঘটেনি। 3য় দিনের মাথায় আমি হচ্ছে গিয়ে শুয়ে আছি। তো ওই দিনকে আবার আমার সাথে আমার এক চাচাতো ভাই ঘুমাইছিল। তো আমি শুয়ে আছি, আমি হঠাৎ করেই ওর চিৎকার আমি শুনে আমি তো পুরো উঠে গেলাম ঘুম থেকে। চিৎকার শুনে আমি দেখি কি যে ও চিল্লাইতেছে এবং সকলে উপস্থিত হয়ে গেছে, এবং ততক্ষণে আমার জ্ঞান ছিল না। আমার যখন জ্ঞান ফিরলো আমি দেখলাম কি যে আমি ঠিকই খাটের উপর শুয়ে আছি, কিন্তু সবাই বলতেছে যে আমি নাকি খাট থেকে 4-5 হাত উপরে শূন্যে ভাসতেছিলাম। আমার চাচাতো ভাই ওই প্রথমে দেখে এটা জানায়, এবং পরবর্তীতে সবাই এসে সেটা দেখে। আমার যখন চোখ খুলে তখন নাকি আমি নিচে চলে আসছি, এবং আমি যখন উঠে বসলাম তখন নাকি আমি নিচেই ছিলাম। তো এই কথা বলার পর আমার দাদি যে ছিলেন, দাদি হচ্ছে গিয়ে মোটামুটি কবিরাজি চর্চা করতেন, এবং তার এক বান্ধবী ছিল, সে হচ্ছে গিয়ে তার নাম ছিল হচ্ছে
তিনি হচ্ছে গিয়ে এইসব বিষয়ে আবার খুব ভালোভাবে জানতেন, এগুলো চর্চা করতেন আর কি। তো তাকে ডেকে আনা হয়। তো ডেকে আনার পরে তিনি হচ্ছে গিয়ে জানান যে তোর ছেলেকে হচ্ছে একটা জিনে আসর করছে এবং সেই জিনটা তোর ছেলেকে নিয়ে যেতে চায় এবং এই জিন তোর ছেলের পিছু ছাড়বে না, যে কোনো মূল্য হোক তোর ছেলেকে নিয়ে যাবে। তো এই কথা শোনার পর তো আমার আম্মা একদম কান্নাকাটি শুরু করে। তো সেই নানি যে নানি ছিল, ওটা নানি বলে ডাকতাম আমরা। তো সেই নানি হচ্ছে গিয়ে বলে কি যে একে বাঁচানোর একটা উপায় আছে, একে বন্ধ দিতে হবে আর একে কিছু তাবিজ পড়াইতে হবে, আর 7 দিন একে ঘর থেকে বের হইতে দেওয়া যাবে না। যদি 7 দিন ঘর থেকে বের না হয় তাহলে একে নিয়ে যেতে পারবে না। আর ওইটা হচ্ছে একটা মেয়ে জিন যে কিনা তোর ছেলেকে দেখে পছন্দ করছে এবং তোর ছেলেকে নিয়ে যেতে চাই। তো এই কথা শোনার পর তো আমার আম্মা কান্না করতে থাকে এবং আমার দাদি বলে কি যে সত্যি করে বল কই গেছিলি। তো আমার আব্বার কাছে তো এই ঘটনা আমি স্বীকার যাই না, কারণ আব্বা শুনলে তো একদম মায়ের একদম বর্তমানায় ফেলবে। আমার ঘটনা স্বীকার যে হচ্ছে কি আমার দাদির কাছে, দাদিকে বলি কি যে এরকম ঘটনা এরকম হয়েছে। তো এই কথা বলার পর দাদি বলে কি যে এটা খুব খারাপ হয়েছে, তুই তোর এখানে যাওয়া উচিত হয় নাই। তো আমি তো বের হই না ঘর থেকে, এরকম 3-4 দিন হচ্ছে কি আমি ঘরেই থাকি, কোনো সমস্যা হয় না। আমার দাদি আমার সাথে ঘুমাইতো, এমনিতে আমার দাদি আমার সাথে ঘুমাইতো, কিন্তু ওই 2-3 দিন হচ্ছে গিয়ে ওই ঘরে ঘুমাইছে, ওই আর কি, এরকমভাবে ওইরকম সমস্যা হয় নাই। তো 3-4 দিন কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা ফেস করি না বা কোনো ঝামেলা কিচ্ছু হয় নাই। 5ম দিনের মাথায় আমার জ্বর কিছুটা কমে, আর এর মাঝখানে হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল। তো ওই প্রথম 6 দিনের পরে আমার পরবর্তীতে আবার জ্বর আসে এই কথা শুনে বা ওই জিনিসটাকে দেখে। তো টানা 4 দিন পরে হচ্ছে কি আমার জ্বর একটু কমে, তখন হচ্ছে কি রাত প্রায় 12:30 ছিল। তো ওই সময় হচ্ছে কি আমার ঘুম ভেঙে যায়, আমি ঘুম থেকে উঠে পড়ি। তো উঠে আমার আসলে সারাদিন ঘরের ভিতরে থাকলে এক ধরনের দম বন্ধ লাগে, আমি অনেকদিন ঘরের ভিতরেই ছিলাম। তো আমি হচ্ছে কি ঘরের ওই ছাপড়িটা খুলে একটু ভাবলাম যে একটু বাইরে যাই, আর এখন তো কেউ নেই, কেউ হয়তো দেখবে না, কারণ আব্বা কিংবা দাদি আমাকে জোর করে কয়েকদিন ঘর থেকে বেরোতে দেয়নি। বা দিন হলে ঘরের উঠানে বসে থাকতাম, কিন্তু রাত হলে ঘরের বাইরে বের হতাম না। তো যেহেতু আর কিছুদিন কোনো সমস্যা হয় নাই, তো আমার আর কি একটু সাহস সঞ্চয় করে আমি বাইরে আসলাম আর কি। আমার ভালো লাগতেছিল না ঘরের মধ্যে, প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করতেছিল। তো আমি বাইরে এসে যখন উঠানে দাঁড়ানোর পরে আমি ঠিকঠাক মতোই দেখতেছিলাম। তো হঠাৎ করে আসমানের দিকে তাকায় দেখলাম একটা আগুনের লাভার মতো কোনো একটা জিনিস আসমান দিয়ে হুশ করে বেরিয়ে গেল এবং সাথে সাথে নিভে গেল সেই জিনিসটা। তো সেটা দেখে আমার হচ্ছে গিয়ে মনে পড়ে গেল যে আসলে তো জিনপরীরা এরকমভাবেই ঘোরাফেরা করে। তো আমি ওই উঠান থেকে আমার ঘরের দিকে মুড়লাম আর কি। মোড়ার সঙ্গে সঙ্গে দেখি যে সেই জিনিসটা হচ্ছে কি আমার থেকে 1-2 হাত দূরে দাঁড়ায় আছে এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তো এতদিন তো আমি সেই জিনিসটাকে দূর থেকে দেখে আমার আর কি ভয় পাইতাম। তো সেই জিনিসটা যখন আমার কাছে আসলো, আমি দেখলাম কি যে ঘন লম্বা সাদা রঙের চুল এবং সেই চুল কোমর পর্যন্ত, এবং তার মাথায় এক ধরনের মুকুটের মতো কোনো কিছু আছে, হয়তো কোনো ফুল টুল দেওয়া, এবং সেটা একটা মেয়ে মানুষ, এবং মানুষ তো নামে একটা মেয়ে জিন, এবং সে আমার দিকে তাকিয়ে আছে এবং তার গায়ে এক ধরনের অদ্ভুত রকমের পোশাক পরা। সেই এরকম পোশাক আমি আমাদের গ্রামে কখনো দেখিনি। অবশ্য আমি আমার গ্রাম থেকে কোনোদিন বের হইনি। তো যাই হোক, সেই মেয়েটা আমাকে প্রথমবারের মতো জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো। তো আমি আমার পরনের পানি তো শুকিয়ে যায়, তো আমি এক পা দুপা করে পেঁচাইতে থাকি। তো সে আমাকে বলে কি যে ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না, আমি তোমাকে এসেছি আমার সাথে করে নিয়ে যেতে, এবং আমি তোমাকে আমাদের দেশে নিয়ে যাব এবং সেখানে নিয়ে আমি তোমাকে অনেক আদর করব, ভালোবাসবো। তো এই কথা শুনে তোমার গলার পানি শুকিয়ে যায়। তখন আমার 15-16 বছর বয়স, এত ছোট বয়স, এবং আমি ভয় পেয়ে যাই এবং সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠি। তো চিৎকার দেওয়ার পরে আমার গলা দিয়ে আসলে কোনো স্বর বের হচ্ছিল না, এবং সেই জিনিসটা আমার কাছাকাছি এগিয়ে আসে। তো আমি পেছাইতে আমাদের যে ঘরটা ছিল, সেই ঘরের একদম বেড়ায় আমার পিঠ ঠেকে যায়, এবং সেই বেড়ায় যখন পিঠ ঠেকে যায়, আমি আমার প্রচণ্ড পরিমাণ নাড়াচাড়া করতে থাকি। যেহেতু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, আমি বেড়ায় কিল ঘুষি মারতে থাকি, এবং সেটা শুনে আমার আব্বার হচ্ছে ঘুম ভেঙে যায়, এবং আমি হচ্ছে গিয়ে দেখি যে সেই জিনিসটা আগুনের গতিতে আমার কাছাকাছি এগিয়ে আসলো। এবং ওসব থেকে মজার বিষয়, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, ওই জিনিসটা আর গায়ে এক ধরনের সুগন্ধি ছিল, কোনো একটা ফুলের সুঘ্রাণ, সেটা বেলি নাকি রজনীগন্ধা, সেটা আমার মনে আছে, এরকম জাতীয় কোনো একটা ফুলের ঘ্রাণ হবে। এবং সে আমার কাছে এসে মিলিয়ে গেল এবং আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। আর যেহেতু ওই বেড়া পিটানোর শব্দে আমার আব্বা জেগে গেছে, তো আমার আব্বা এসে দেখি যে আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছি। আমার আব্বার সঙ্গে সঙ্গে আমাকে তুলে আমার দাদিকে জায়গায়, পুরো বাড়ির মানুষ, পাড়ার মানুষ এক জায়গা হয়ে যায়, এবং সবাই বলে যে আশরাফুলে হচ্ছে গিয়ে জিনে ধরছে। তো আমি তো ঘরে শুয়েছিলাম, আমি বাইরে কিভাবে আসলাম।
আর আমার যে ঘর থেকে বের হওয়ার সময় আমি ওই দরজাটা টেনে দিয়ে এসেছিলাম আর কি। তো ওনারা সবাই এই কথা ছড়ায় যে আমি ঘরের ভিতরেই ছিলাম, কিন্তু জিনে আমার বাইর করে নিয়ে আসছে। আসলে কিন্তু আমি দরজা টেনে দিয়ে আসছিলাম, কিন্তু এটা পরবর্তী দিন উঠে আমি শুনি আর কি এরকমটা। তো যাই হোক, ওই দিন রাত্রেবেলা ওই জিন মেয়েটাকে দেখার পর থেকেই আমার মনের মধ্যে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। মানে অন্যরকম এক অনুভূতি, যে অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব না, যে অনুভূতিটা আমার মনের মধ্যে সৃষ্টি হয়। তো আমি আসলে বুঝতে পারি না যে কি হচ্ছে বা এটা কেমন অনুভূতি, আমার মাথায় কিছু ঢোকে না। তো আমি সেই মেয়েটাকে দেখার জন্য উসফুস করতে থাকি। মানে ওই দিনকের পর থেকে যখন সেই মেয়েটা আলোর গতিতে আমার দিকে এগিয়ে আসে এবং অজ্ঞান হয়ে যায়, এবং পরবর্তী দিন থেকে চোখ খোলার পর থেকে আমার নিজের মধ্যে কেমন যেন উসফুস করতে থাকে, আমার কেমন যেন খুব খারাপ লাগতে থাকে। তো যাই হোক, এই ঘটনার একদিন কেটে যাওয়ার পরে আমার গ্রামে পুরো ভেসে যায় যে আমাকে জিনে নিয়ে যেতে চাইছিল এবং আমার সবাই আটকাইছে আর কি। তো সবাই আমাকে রাস্তাঘাটে দেখা হইলে বলতো কি যে কিরে তোরা কি জিনে আসর করছে। তো আমার খারাপ লাগতো, আমার প্রথম কয়েকদিন কষ্ট লাগতো। তো কিন্তু আমি হচ্ছে কি ওই মেয়েটাকে প্রচুর পরিমাণ মিস করতাম। আমার তাকে মনে হতো যে সে যদি আমার কাছে আসতো বা দেখা করতে খুব ভালো লাগতো। তো যেহেতু আমাকে 7 দিন ঘরের ভিতরে থাকতে হয়েছিল, আমি দিনের বেলা বাইরে বেরোতাম কিন্তু রাত্রেবেলা বাইরে বের হতাম না। তো ওই 6ষ্ঠ দিনের মাথায় আমি ঘুম ভেঙে যাই। রাত্রেবেলা আমার ঘুম আসতো না আর কি। দিনে যেহেতু সারাদিন ঘুমাতাম, জ্বর থাকতো, তো আমার রাত্রেবেলা ঘুম আসতো না। 6ষ্ঠ দিনের মাথায়, মানে কালকে 7ম দিন হবে, ঘরের ভিতরে থাকলে আমার শরীর আর কি বন্ধ হয়ে যাবে এবং ওই জিনিসটা আমার কাছে আসতে পারবে না। তো আমি যখন ঘুম ভেঙে যাই, আমি জানালার সেই পর্দা ছিল, আমাদের জানালার পাল্লা ছিল না বা দরজা ছিল না, যেহেতু গরিব মানুষ ছিলাম আমরা। তো পাল্লা ছিল না, পাল্লা দেওয়ার টাকা পয়সাও ছিল না। একটা পর্দা টেনে দিত, সেটা মায়ের ছেঁড়া শাড়ি দিয়ে পর্দা টানানো ছিল। তো সেই পর্দাটা আমি সরাই। তো পর্দা সরানোর পরে আমি খানিকক্ষণ বাইরের দিকে তাকায় থাকি, আমার কেমন যেন ভয় লাগতেছিল। তো আমি পর্দাটা সরাতে যাব, ঠিক তখনই আমি দেখলাম কিছু হঠাৎ করে একটা আলো আমার সেই জানালার কাছে এসে দাঁড়ালো এবং সেটা সেই মেয়েতে পরিণত হয়ে গেল। তো এই কয়দিন আমার কাছে বিষয়টা খুবই ভয়ানক লাগতেছিল, এবং মেয়েটা যে আমাকে নিয়ে যাবে বা আমার কাছে আসে, সে একটা জিন, সে কোনো মানুষ না, এসব বিষয় নিয়ে কয়দিন আমি ভয় পাচ্ছিলাম। কিন্তু ওই দিন কেন যেন আমি একদমই ভয় পেলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে এই মেয়েটা আমার কাছে আসুক এবং আমার সঙ্গে কথা বলুক, আমার সঙ্গে যেন সে কথা বলে এবং আমাকে আমার সাথে সাথে থাকে আর কি, এরকম অনুভূতি আমার সৃষ্টি হতে লাগলো। তো এই মাঝখানে যেসব ঘটনা ঘটছে ওইটা হচ্ছে কি আমার দাদি সেই তার বান্ধবীকে জানাই নাই আর কি, আমার যে নানি বলতাম যাকে, জানাই নাই, কারণ হচ্ছে খুব বড় কোনো ঘটনা না, আর আমাকে তো নিয়ে যেতে পারে নাই। তো এটা ভেবেই দাদি আর কি তারা জানাই নাই। আর 7 দিন তো পুরো হইতেই চলছে। তো যাই হোক, ওই দিন ছিল 6ষ্ঠতম দিন এবং ওই 6ষ্ঠতম দিন রাত্রেবেলা সেই পরি মেয়েটা আমার কাছে আসে এবং বলে কি যে আমার নাম হচ্ছে হাসনা হেনা এবং আমি তোমাকে চিনি, আমি তোমাকে সেদিন এরকমভাবে দেখেছিলাম, দেখে আমার তোমাকে খুব ভালো লেগেছে, তুমি কি আমার সঙ্গে যাবে? তো ওই সময় আমার কোনো বোধ কাজ করতেছিল, আমার শুধু এতটুকুই কাজ করতেছিল যে আমি ওর সঙ্গে যাব এবং ও আমাকে নিয়ে যাবে এবং ওকে আমি অনেক দিন যাবত চিনি, আমার জনমের চেনা আর কি, আমার অনেক পরিচিত আর কি, এরকম ফিলিংস আমার হতে লাগলো। আমি যে কোথায় আছি, কার সঙ্গে যাচ্ছি, এসব বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। তো সে আমার দিকে হাত বাড়িয়ে দিল, তো আমিও তার দিকে হাত বাড়ায় দিলাম এবং হাত বাড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতের সঙ্গে আমার হাত লাগলো। তো তার হাতটা ছিল প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এবং তার হাতেও এক ধরনের আলো জ্বলছিল, ডায়মন্ডের মধ্যে আলো ফেললে বা কাচের মধ্যে আলো ফেললে যেরকম জ্বলে সেরকম আলো জ্বলছিল তার হাতে, এবং তার হাত ছিল অনেক নরম এবং ঠান্ডা। তো হাতটা ধরার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে বিদ্যুৎ চমকানোর মধ্যে এক ধরনের অনুভূতি সৃষ্টি হয়। সেটা কেমন অনুভূতি আমি জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগছিল জিনিসটা। এবং সে যখন আমাকে তার দিকে টান দেওয়ার পরে আমার সাধারণত এখানে পাটকাঠির বেড়া ছিল, তো সেই বেড়ার ভেতর দিয়ে আমি কীভাবে বাইরে চলে গেলাম আমার আসলে চিন্তাধারার বাইরে। আমি এখন পর্যন্ত সেই দৃশ্য চিন্তা করলে একদিক দিয়ে কষ্ট লাগে, অন্য দিক দিয়ে আমার কাছে অবাক লাগে যে আমি কীভাবে সেই জায়গা দিয়ে বের হয়ে গেলাম আর কি। তো তারপর সেখান থেকে বের হয়ে যাওয়ার পরে সেই পরি মেয়েটা আর কি, ওর নাম হলো হাসনা হেনা। তো হাসনা হেনা আমাকে বললো কি যে চলো, তুমি কি আমার সঙ্গে যাবে? তো আমার ওই সময় কোনো বোধ ছিল না, যেহেতু হাসনা হেনা আমাকে বলেছে যে আমি তার সঙ্গে যাব কিনা। তো আমি সামনে আগে পিছে না ভেবে আমি বলে দিলাম যে হ্যাঁ, আমি তোমার সঙ্গে যাব এবং তোমার সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে। তো সে আমাকে বললো কি যে আচ্ছা ঠিক আছে চলো। তো সে আমাকে হাত ধরে সামনের দিকে নিয়ে গেলেন এবং আমাদের যে রাস্তা ছিল, আমাদের তখনকার সময় ওইখানে কাঁচা রাস্তা ছিল, এখন অবশ্য রাস্তা পাকা হয়েছে, তো ওই সময় কাঁচা রাস্তা ছিল। তো ওই কাঁচা রাস্তা দিয়ে আমি তার সঙ্গে উঠে গেলাম
এবং আমার দাদির তখন ঘুম ভেঙে যায় এবং দাদি দেখতে পায় যে আমি রাস্তার দিকে হেঁটে যাচ্ছি আর কি। তো আমার দাদির সঙ্গে সঙ্গেই ওইখান থেকে পেছন দিয়ে আমাকে ডাক দেয় যে আশরাফুল তুই কই যাচ্ছিস? তো আমি তখন বললাম আমি ওর সাথে চলে যাচ্ছি, তোমরা ভালো থাকো। তো আমার দাদিকেই শুধুমাত্র এতটুকু বলি, আমার এতটুকু মনে আছে যে আমার দাদিকে বললাম, আমার দাদি আমাকে জিজ্ঞেস করলো যে আশরাফুল কই যাচ্ছিস? আমি বললাম কি যে আমি ওর সাথে চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। এতটুকু বলার পরেই আমি আসলে ওইখান থেকে আমার দাদির পরবর্তীতে আমাদের মুখ থেকে শোনা আর কি, আমি সেখান থেকে নাকি গায়েব হয়ে গেলাম আর কি। তো আমার দাদি তো ওই সময় পরবর্তীতে কী করছে সেটা আমি পরে এসে বলতেছি, পরের শেষের ঘটনায় বলতেছি। তো যাই হোক ওই মেয়েটা আমাকে ওইখান থেকে এরকমভাবে নিয়ে যায়। তো আমি দেখলাম কি যে মাত্র কয়েক কদম হাঁটলাম এবং কয়েক কদম হাঁটার পরে আমি এমন একটা জায়গায় চলে আসলাম যেখানে বিশাল বড় বড় গাছ আছে। সেই গাছের লম্বা প্রায় 100 থেকে 150 ফুট হবে, এত বড় বড় লম্বা গাছ। এবং সেই গাছের পাতা সবুজ রঙের না, সেই গাছের পাতা হচ্ছে নীল বর্ণ এবং তিনটা মাথাওয়ালা পাতা, যেমন আমাদের 3 আঙ্গুল উঁচা করলে যেরকম পাতা হয় ঠিক এরকম ধরনের পাতা, অনেকটা হাঁসের পায়ের মতো পাতা আর কি। তো সেই পাতা হচ্ছে গিয়ে পুরো সব জায়গায় পুরো বিছায় আছে। গাছে যেরকম পাতা সেটা হচ্ছে নীল পাতা, আর নিচে যে পাতা পড়ে আছে সেই পাতার রং হচ্ছে ধূসর রঙের পাতা। ওই একই রঙের পাতা পেকে হয়তো ধূসর হয়ে গেছে। তো আমি ওকে বললাম এটা কোন জায়গা এবং এত বড় বড় পাতা কিসের পাতা এগুলো? ওই পাতাগুলো সাইজ অনেক বড় বড় ছিল। তো ও বললো কি যে এটা আমাদের এখানে এরকম গাছই হয়। তো আমি এতক্ষণ যেখানে ছিলাম আমাদের বাড়ির ওখানে, এখন তো দিন ছিল, রাত ছিল এবং এইখানে অনেকটা দিন আর কি, দিনের মতো, কিন্তু আলো তেমন একটা ফুটে নেই। তো বলে কি যে আলো একটু পরে ফুটবে। তো ও আমাকে হচ্ছে গিয়ে বলে কি যে এটা আমাদের বাড়ি এবং আমরা এখানেই থাকি। তারপর ও আমাকে হচ্ছে গিয়ে কয়েকটা সিঁড়ি পার হয়ে একটা ওই জায়গাটা পাহাড়ি অঞ্চলের মতো, অনেকটা বিশাল এক বট গাছের মতো বড় গাছ, তবে সেটা বট গাছ না, সেটার পাতার রঙও হলুদ বর্ণের এক ধরনের পাতা এবং নীল বর্ণের এক ধরনের ফল, এবং সেই ফলের চারিপাশে এক পাশে হচ্ছে নীল আর এক পাশে হচ্ছে লাল। তো এরকম ফল আমি আমার জীবনেও কোনোদিন দেখিনি। তো বললো কি যে এটা ওদের সবথেকে প্রিয় ফল এবং এটা ওদের এলাকায় সমস্ত বাড়িতেই আছে। তো এই কথা বলার পর আমি হচ্ছে গিয়ে ওকে বলি কি যে তোমাদের এখানটা তো খুব ভালো। তো আমি তখনও কিন্তু ওর হাত ধরে আছি এবং ও আমার হাত ধরে আছে, আমার হাত কোনোভাবেই ছাড়ছে না। তো আমি ওর কাছাকাছি যখন যাই, যাওয়ার পরে ও আমাকে ওর বাসায় নিয়ে যায়। ওর বাসায় হচ্ছে গিয়ে তখন একটা ছোট কুড়ি ঘরের মতো একটা ঘরে থাকতো এবং ওর পরিবার নাকি পাশের দিকে একটা ঘরে থাকে এবং ওর হচ্ছে খুবই প্রিয় জায়গা এটা। এই জায়গায় ও মাঝে মধ্যে বেড়াইতে আসে। তো আমাকে সেইখানেই নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে আমি তো তখন ভালোই ছোট, 16 বছর বয়স হবে আমার তখন। তো ও আমার থেকে বড় আমার দেখে মনে হচ্ছিল। তবে ও এত পরিমাণ সুন্দরী ছিল যে প্রথমবারের মতো, আর আমাকে কিন্তু তখন ও বশ করে রাখছিল, যার কারণে হচ্ছে কি আমার ওই রকম বোধ ছিল না। তবে ওর প্রতি আমার যে একটা গভীর টান, গভীর ভালোবাসা, সেই জিনিসটা আমার মনের মধ্যে থেকে আমি স্পষ্ট ফুটে ওঠে ওই সময়। এবং পরবর্তীতে আমি টের পাই যে আমাকে কিভাবে নিয়ে গেছিল এবং কীভাবে ওর ভালোবাসা প্রেমে আমি পড়ে যাই, এই বিষয়গুলো পরবর্তীতেও আমি টের পাই। তো যাই হোক, ও আমাকে হচ্ছে কি ওই ঘরের ভিতরে নিয়ে যায়। ঘরের ভিতরে নিয়ে গিয়ে আমাকে বলে কি যে আশরাফুল তুমি এই জিনিসটা খেয়ে নাও, এটা খেলে তোমার শরীর ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবা। তো সে আমাকে একটা পানীয় খেতে দেয়। সেটা কালো রঙের একটা পানীয় ছিল, গাঢ় কালো রঙের পানীয়। প্রথমে দেখতে খুবই ঘৃণা লাগতেছিল আমার কাছে। তো ও যখন আমার হাত ধরে বলে কি যে আশরাফুল তুমি খেয়ে নাও, তো তখন আমি সেই জিনিসটা আসলে খেয়ে নিই। খেয়ে নেওয়ার কিছুক্ষণ পরেই আমার শরীরটা অনেকখানি সুস্থ লাগতে শুরু করে, কারণ আমার মাথা ব্যথা হচ্ছিল, তখনও প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল এবং সেগুলো সেরে ওঠে এবং আমার ওই যে অসুস্থতা সেটা কেটে যায় এবং আমি সুস্থ হয়ে উঠি। তো আশরাফুল ও আমাকে বলে কি আশরাফুল শোনো, আজকে থেকে আমরা দুজন এখানেই থাকবো, ঠিক আছে? তুমি আমার সঙ্গে থাকতে পারবা না? আমি বললাম আচ্ছা ঠিক আছে থাকবো। তো যাই ওই রকম থাকলাম এবং পরি মেয়েটা রাত্রেবেলা আমার জন্য খাবার জোগাড় করলো। তো এক ধরনের খাবার ছিল, সেই খাবার আমি কোনোদিনই খাইনি। চালের মতো কোনো একটা জিনিস দিয়ে কোনো একটা খাবার তৈরি করেছে, সেই জিনিসটা আমাকে খাওয়ালো। সেটার স্বাদ খুব ভালোই ছিল, তবে এরকম স্বাদের জিনিস আমি কখনো খাইনি। তো খাওয়ার পরে রাত্রেবেলা সেই মেয়েটা হচ্ছে কি আমার কাছে শুতে আসে, বলে কি যে আমি তোমার সাথে শুবো এবং আমরা এখানে একসাথে থাকবো এখন থেকে। তো এই কথা বলার পর আমি বললাম কি যে না আমি এর আগে কোনোদিন কোনো মেয়ে মানুষের সাথে শুইনি, আপনি ওইখানে গিয়ে শোন। তো ওই কথা বলার পর বলে কি আচ্ছা ঠিক আছে তুমি এখানে শো। তো ও হচ্ছে গিয়ে ওইখানে আরেকটা বিছানা ছিল, সেই বিছানায় গিয়ে শুই এবং বিছানার ধরনও খুবই ভিন্ন আর কি। তো সেখানে গিয়ে শুই। তো সকালবেলা উঠে দেখি কি যে সে আমার পাশে শুয়ে আছে এবং আমাকে জড়াই ধরে শুয়ে আছে। তো এটা দেখে আমি খুব লজ্জা পাই এবং আমার খুব কাছাকাছি এসে শুয়েছিল। তো সেসব দেখে আমার কাছে খুব লজ্জাই লাগলো। তো যাই হোক, এরকম করে প্রথম 7-8 দিন আমার খুবই ভালো কাটতেছিল এবং আমার খুবই ভালো লাগতেছিল। তো হঠাৎ করেই একদিন আমার বাড়ির কথা মনে পড়ে
প্রায় ওইখানে 7-8 দিন পরে আমার বাড়ির কথা মনে হয় এবং আমাকে জিজ্ঞেস করি যে আমি বাড়িতে যাবো, আমি অনেকদিন বাড়িতে যাই না, আমার দাদির কথা খুব মনে পড়তেছে। তো তখন বলে কি যে বাড়িতে যাওয়া যাবে না, এখন থেকে এখানেই থাকতে হবে। তো এই কথা বলার পর তো আমি প্রথমে একটু মন খারাপ হয়, এখন থেকে এখানে থাকতে হবে। আর ও হচ্ছে কি আমাকে সবসময় আদর যত্ন করতো এবং যা চাইতাম তাই এনে দিত, যার কারণে আমার খুব বেশি একটা খারাপ লাগতো না। আর বাড়িতে কত অভাব অনটন, অনেক সময় খাবারও কম খাওয়া লাগতো। তো সব মিলে আমার এখানেই খুব ভালো কাটতেছিল। তো এরকম করে আমার প্রায় 1 মাসের উপরে কেটেছে। আবার হঠাৎ করে আমার দাদি এবং আমার আব্বার কথা মনে পড়ে। তো আমি আবার ওকে বলি কি যে আমি বাড়িতে যাব, আমাকে বাড়িতে দিয়ে আসো। তো বলে কি যে এখান থেকে আর যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে। তো এই কথা শুনে আমি তখন বলি কি যে আমাকে যেতে দিতে হবে এবং আমি এক প্রকার মানে ওর উপর থেকে আমার অনেকটা মন উঠে যায়। যদিও আমি ওই কয়েকদিন ওকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ও যেরকম কাজকর্ম করতো, বাড়ির কথা বললেই আমাকে থাপ্পড় মারতো বা আমাকে মোটামুটি প্রহার করার চেষ্টা করতো। তো এটা আমার কাছে খারাপ লাগতো এবং কিছুদিন পর থেকে ওর আচরণ কেমন যেন হয়ে যায় আর কি। তারপরেও আমাকে খুব ভালোবাসতো আর কি, খুব আদর যত্ন করতো আমাকে। তো এরকম করে প্রায় 6 মাসের মতো এখানে কেটে যায়। আমি ওকে অনেকবার বলি যে আমি বাড়িতে যাবো, আমাকে বাড়িতে নিয়ে চলো। তো ও হচ্ছে আমার কোনো কথা শোনে না এবং বলে কি যে আমি নিয়ে যাব। পরবর্তীতে শিকার হয় যখন আমি কান্নাকাটি করতাম নিয়মিত। ও বলতো কি যে তুমি কান্নাকাটি করো না, আমি তোমাকে দিয়ে আসবো, ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না। তো প্রচুর পরিমাণে কান্নাকাটি করতাম এবং খুবই খারাপ লাগতো আমার কাছে যে আমি এখানে একা একা এবং কেউ নেই। ও মাঝে মধ্যে থাকতো না, তখন আমি একা একাই এখানে থাকতাম। এরকম একাকিত্ব জীবন তো আর ভালো লাগে না। মানে ওখানে কেউ নেই, এমন কেউ নেই যার সঙ্গে আমি কথা বলবো বা বাড়িতে যাওয়ার জন্য মন ছুটতো আর কি। তো ও আমাকে প্রায় দিনই এসে আমাকে এরকমভাবে বকাঝকা করতো বা কেন বাড়ি যাবো সেসব বিষয় নিয়ে বলতো যে তুমি তো আসার সময় বলছো যে তুমি আর যাবা না, তুমি আমার সঙ্গে চলে যাবা। তো এরকম করে প্রায় আরও প্রায় 6 মাসের মতো এখানে কেটে যায় এবং এই একটা বছর যে আমি সেখানে কীভাবে কাটাইছি সেটা আমি ছাড়া আর কেউ জানে না। তো এই একটা বছর আমার সেখানে খুবই খারাপ কাটে। তো আমি একদিন তো এমন হয়েছে যে আমি প্রায় অর্ধেক দিনই প্রায় কান্নাকাটি করে কাটাই দিলাম। তখন আমার বয়স তো খুব বেশি না, 17 বছর বয়স হবে বা তারও কম হইতে পারে। আমার বয়স আসলে আন্দাজ ঠিক ছিল না। তো আমার কান্নাকাটি দেখে সে বলে কি যে আচ্ছা ঠিক আছে, তোমার আমি দিয়ে আসবো, কিন্তু তুমি কোনদিন আর আমার কাছে আসতে পারবা না এবং আসতে পারবা না এবং আমাকে কোনো কিছু বলতেও পারবা না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি সেখানে গিয়েই চলে আসবো, তুমি শুধু আমাকে সেখানে দিয়ে আসো। তো সে এই শর্তে রাজি হয় যে আমি সেখানে যাব, যাওয়ার পরে আমি শুধুমাত্র আমার দাদির সঙ্গে দেখা করব এবং আমার আব্বার সঙ্গে দেখা করে চলে আসব। তো পরিরা যে বোকা হয় সেটা হচ্ছে কি আমি ওই দিনকে জানতে পারলাম, কারণ হচ্ছে ওইখানে যাওয়ার পর তো আমি জানি যে আমার নানি নিশ্চয়ই আমার জন্য কিছু একটা করবে বা আমাকে আটকানোর চেষ্টা করবে। তো ও কি মনে করে এটা করলো আমি জানি না। ও আমার কথা চিন্তা করে করছে কিনা জানি না। ও আমাকে বলে ঠিক আছে আমি তোমাকে দিয়ে আসবো কিছুক্ষণের জন্য, তারপরে কিন্তু আবার তোমাকে আমি সাথে করে নিয়ে আসবো। তো এই কথা বলার পর আমি রাজি হই, আচ্ছা ঠিক আছে তোমাকে আবার নিয়ে এসো। তো আমার মনে একটাই শঙ্কা ছিল যে আমি যদি এখান থেকে আবার আমাকে নিয়ে আসে তাহলে তো আমার অনেক অনেক সমস্যা আছে, অনেক ক্ষতি হবে আর কি। আর আমার আব্বা আম্মা তো অনেক চিন্তা করবে আমার জন্য। হয়তো সে ওই দিন জ্যোৎস্না রাত ছিল এবং সেই জ্যোৎস্না রাতেও আমাকে নিয়ে যায়। তো আমি গিয়ে আমার যে দাদি ছিল সেই দাদির ঘরের দরজার টোকা দিই। আমার দাদি কিন্তু তখনও আমার ওই খাটেই ঘুমাইতো। তো সব থেকে ভাগ্যের বিষয় হচ্ছে গিয়ে আমার কপাল নাকি অন্য কিছু বলবো আমি জানি না, আমার দাদির সেই বান্ধবী মানে আমার নানি ওই রাত্রেবেলা আমাদের বাড়িতেই ছিল এবং আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমার নানি আসছিল এবং নানি আর যায় নাই আর কি, অনেক রাত হয়ে গেছিলো যার কারণে তিনি যায় নাই। তো আমি দরজা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই পরিমেয়টা আমার থেকে 2-3 হাত দূরে দাঁড়ায় ছিল এবং দূরে দাঁড়ায় থাকার পর আমি যখন দরজা টোকা দিই আমার ওই দাদিতে শুয়েছিল, পরে ওই নানি ওই দরজা খুলে আমি সঙ্গে সঙ্গে নানির পা জড়ায় ধরি যে নানি আমার বাঁচাও, এই জিন আমাকে নিয়ে গেছিলো এবং আমাকে আর ফেরত দিতে চায় না। আমি অনেক বলে কয়ে শুধুমাত্র কয়েক মিনিটের জন্য দেখা করতে আসছি, আমার বাঁচাও নানি। তো কথা বলার পর সেই পরিমেয়টা আমার দিকে তাকায় এবং তাকায় অবাক হয় যে আমি কি বলে নিয়ে আসছিলাম আর আমি কি করতেছি। ভাগ্য ভালো যে আমার নানি ওখানে ছিল। তো নানির সঙ্গে সঙ্গে এই দোয়া দরুদ পড়ে সেই পরিটাকে ধরে ফেলে আর কি। তো এত কাছে কোনোদিন ওই পরিটা আসেনি, আর এর আগেও তো আমার নানি কোনোদিন এরকমভাবে ওকে দেখেনি এখানে আর কি। তো সঙ্গে সঙ্গে তাকে আটকে ফেলে, বেঁধে ফেলে। তো বেঁধে ফেলার পরে সেই পরিটা অনেক ছোটাছুটি করতে শুরু করে। সঙ্গে সঙ্গেই ওই সময় আর কি প্রায় শীতকালের কাছাকাছি ছিল। তো ওই সময় চারিদিকে আকাশ মেঘ কালো হয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণ ঝড়ের গতিতে বাতাস বইতে শুরু করে। তো বাতাসের দৌড়ে আমাদের ওইখানে একটা জাম গাছ ছিল, সেই জাম গাছের একটা ডাল ভেঙে আমাদের ঘরের উপর পড়ার সঙ্গে সঙ্গে শব্দ হয় এবং আমার সবাই জেগে যায় আর কি, চিৎকার সঙ্গে সবাই জেগে যায়।
তো জিজ্ঞেস করার পরে সবাই বাইরে বেরিয়ে আসে। দেখি কি যে আমি উঠানে দাঁড়ায় আছি এবং আমার সামনে হচ্ছে কি আমার সেই নানি দাঁড়ায় আছে এবং সেই একটা কালো ধোঁয়ার মতো কোনো একটা জিনিস আকাশে উঠতেছে, সেটা ওই জ্যোৎস্নার আলোতে দেখা যাচ্ছে আর কি। তো আমার নানি শুধুমাত্র তাকে দেখতে পাচ্ছিল আর আমি দেখতে পাচ্ছিলাম তাকে। তো এগুলো দেখে আমার আব্বা বুঝতে একটু বাকি থাকে না যে এটাই হচ্ছে কি সেই জিন মেয়েটা যে কিনা আমাকে তুলে নিয়ে গেছিলো এবং আমাকে নিয়ে যায় তারা আর ফেরত দিত না আর কি। তো আমার দাদি হচ্ছে কি অনেক সতর্ক করছিল আমাকে এবং আমার নানিও আমাকে অনেক সতর্ক করছিল। তো আমি আমাকে তখন আমার আম্মা জড়ায় ধরে বলে যে বাজান তুই কই ছিলি এতদিন। তো আমার আম্মাকে আমি জড়ায় ধরি এবং কান্না করতে থাকি, কারণ হচ্ছে ওইখানে তো আমি খুব ভালো ছিলাম না, খুব খারাপ ছিলাম। আমাকে আটকায় রাখতো বা আমাকে সব কিছু করতে দিত না। তো আমার নানি তো বলে কি যে তুই তুই এখান থেকে যাবি নাকি তোকে আমি বেঁধে রাখবো, তোকে আর কোনোদিন ছাড়বো না, কোনো একটা বোতলের ভিতর বন্দি করে রাখি তোরে, তাহলে ভালো হবে। তো আমার নানির এই কথা শুনে সেই পরী মেয়েটা, যার নাম ছিল হচ্ছে হাসনা হেনা, তো হাসনা হেনা পরী আমাকে বলে কি যে আশরাফুল তুমি আমার সঙ্গে ধোঁকা কেন করলা, তুমি আমাকে এখানে অল্প কয়েক মিনিটের জন্য আসার কথা বললা, তুমি এরকমটা কেন করলা, তুমি কি আমার সাথে ভালো নেই, আমাকে তোমাকে ভালো রাখি নাই, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সমস্ত সুখ দিব, তুমি যা বলবা তাই করবো, তুমি যা বলছো আমি তাই করি নাই, তোমাকে এখানে নিয়ে আসি নাই। তো আমি বললাম কি যে আমি আপনার সঙ্গে থাকবো না, আপনি আমাকে হচ্ছে গিয়ে কষ্ট দেন এবং আমাকে সব কিছু করতে দেন না এবং আমাকে বশ করে রাখছেন, এটা আমি এখানে যাওয়ার পর টের পাইছি। তো এই কথা বলার পরে সেই মেয়েটা হচ্ছে গিয়ে কান্না করে দেয় আর কি, তার চোখ বেয়ে পানি পড়তে থাকে, সেটা আমি দেখতে থাকি। তো ওই সময় তো আমি চোখের পানির বিষয়টা বুঝতে পারি নাই বা উপলব্ধি করতে পারি নাই, আমি কোনোভাবে চাচ্ছিলাম যে ওইখান থেকে বিদায় হোক এবং আমাকে হচ্ছে কি মাফ করুক এবং যেন আমার কাছে আর কোনোদিন না আসে। তো আমার নানি তখন বলে কি যে তুই যদি এখান থেকে না যাস এবং কোনোদিন যদি এখানে ফিরে আসিস তাহলে তোকে আমি কিন্তু যেতে দিব না এবং তোকে আমি বন্ধ করে রাখবো এবং তোকে মেরে ফেলবো কিন্তু। তো এই কথা বলার পরে সে বলে কি যে আমাকে ওকে নিয়ে যেতে দেন, আমি ওকে খুব ভালোবাসি এবং খুব পছন্দ করি ওকে আমি, ও আমার সঙ্গে এতদিন ছিল, এখন যদি আমি না থাকি আমি সত্যি খুব কষ্ট পাবো। তো আমার নানি বলে কষ্ট কিসের কষ্ট, তুই তো তোর বশ করে রাখছিলি, বশ করে ওকে নিয়ে গেছিস, নাহলে কি তুই নিতে পারতি ওকে, 7 দিন পুরো হওয়ার আগেই তুই ছল চৌতলি করে তুই ওকে নিয়ে গেছিস। তো এই কথা বলার পর সেই পরিমেয়টা বলে কি যে তারপরেও আমি ওকে পছন্দ করি। তো যাই হোক আমার নানি তখন দোয়া দরুদ পড়তে থাকি এবং বলে কি যে তোকে এমন বন্ধ দিব যে তুই ওর কাছাকাছি আর জীবনে কোনোদিন আসতে পারবি না, আর এমনভাবে তোকে অভিশাপ দিচ্ছি যে তুই, তখন সেই পরিমেয়টা বলে কি যে আমাকে অভিশাপ দিয়েন না, আমি আর কোনোদিন আসবো না, আমি আপনাদের কাছে ওয়াদা করতেছি আমার কোনোদিন আসবো না, তবে আমাকে অভিশাপ দিয়েন না। তো আমার নানি যে কি লোক ছিল সেটা সে জানতো, যার কারণে সে হচ্ছে গিয়ে সে বুঝতে পারছিল যে নানি খুব পাওয়ারফুল একজন মানুষ। তো এরপরে সে বলে কি আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি। তো যাওয়ার সময় তার সেই চোখের জল এখন পর্যন্ত আমার চোখে ভাসে। সে আমি মূলত হচ্ছে তাকে, সে আমাকে জাস্ট একটা কথাই বলছিল যে তুমি আমাকে এরকমভাবে ধোকা দিলা। তো সেই কথাটা এখন পর্যন্ত আমার কানে বাজে যে তুমি আমাকে এরকমভাবে ধোকা দিলা। তো সে আমাকে আসলে খুব বেশি ভালোবাসতো, আমি যা বলতাম তাই করতো, কিন্তু শুধুমাত্র ওই বাড়িতে আসার কথা বললে আমাকে হয়তো রেগে গিয়ে অনেক সময় মারতো বা বকাঝকা করতো, এইটুকুর জন্যই আর কি, এইটুকুই সে খারাপ ছিল। তো সেটা তো তার নিজের স্বার্থে, কারণ সে যদি আমাকে দিয়ে যেত বা এখানে নিয়ে আসতো তাহলে তো এরকমটাই হইতো, আমি আর যাইতে চাইতাম না সেইখানে। তো যাই হোক এরকম ওই দিনকে যাওয়ার পরে আমার আসলে খুবই কষ্ট, পরবর্তীতে আমি খুবই কষ্ট পাই। আমি এই বিষয়টা দেখেও চোখের জল আমি আসলে দেখতে পাই না, আমার এখন পর্যন্ত সেই দৃশ্যটা চোখে ভাসে। তো ও যাওয়ার সময় আমাদের ওই যে দক্ষিণ পাশের যে জাম গাছটা ছিল সেই জাম গাছের আরেকটা ডাল ভেঙে যায় আর কি। আমার নানি বলছে কি যে তুই যেদিক দিয়ে যাবি প্রমাণস্বরূপ কোনো একটা গাছের ডাল ভেঙে দিয়ে যাবি। তো সে যাওয়ার সময় ঠিক তাই করে। তো পাড়ার অনেকে জড়ো হয়ে গেছিলো। তো আমাকে যে ধরে নিয়ে গেছে পরিতে এটা কিন্তু এলাকার সবাই জানে এবং সবাই আর কি এই বিষয় সম্পর্কে অবগত ছিল। তো ওই দিন রাত্রেবেলা যখন আমাকে নিয়ে যাচ্ছিল, তো আমার দাদি যখন দেখে যে আশরাফুল কই যাচ্ছিস, তো ওই ঘটনার পরে আমার দাদি চিৎকার চেঁচামেচি শুরু করে এবং সবাই উঠে আমাকে বলে যে এই দিকে নিয়ে গেছে আর কি। তো ওই আমার আব্বা, আমার চাচারা, গ্রামের প্রায় অনেক মানুষ আমাকে পুরো গ্রাম ভরে খোঁজে, কিন্তু কোথাও পাই না। আমি সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেছি, খালি বলছে আশরাফুল কই যাচ্ছিস, আমি বলছি কি যে আমি ওর সাথে যাচ্ছি। পরে আমার সেই নানিকে ডেকে আনে, যে নানি হচ্ছে কি জিন তাড়াইলো আর কি। সেই নানি আসানোর পর বলে কি যে ওকে নিয়ে গেছে, আমি এই ভয়টাই পাচ্ছিলাম, আমরা তোমাকে অনেকবার সতর্ক করছি যে ঘর থেকে যেন 7 দিন কোনোভাবে রাত্রেবেলা না বের হয়, কিন্তু তোমরা সেটা কোনোভাবেই আটকাইতে পারো নাই। তো ওকে নিয়ে গেছে, এখন আমার আর কিছু করার নাই। ও যদি স্বেচ্ছায় না দিয়ে যায় তাহলে আমরা কোনোদিন আনতে পারবো না, কারণ হচ্ছে কোথায় গেছে কী করছে সেসব বিষয়ে তো আমাদের কোনো জ্ঞান নেই, তাই না? আর আমার হাতেও কোনো জিন নেই যে জিনের মাধ্যমে আমি তা খোঁজ করবো যে কোথায় আছে। তবে তোমরা অন্য কোনো পীর বা দরবেশ দেখতে পারো যে কিনা, যার কাছে আর কি পালিত জিন আছে, যে কিনা খবর এনে দিতে পারবে। তো আমার আব্বা পরবর্তীতে তখন এক পীরের কাছে, যে পীরের কাছে জিন ছিল, সে জিন হচ্ছে কি আমাকে কোথাও খুঁজে পায় না এবং বলে কি যে সে কোথায় রাখছে বা কোন কাবিলায় আছে সেসব আমাদের আসলে খোঁজার বাইরে আর কি, আমরা পারবো না আর কি। তো এই ঘটনার পরে প্রায়
বছরখানিক কেটে যায় এবং বছরখানিক পরে ওই দিনকে আমি হচ্ছে কি ছল চাতুরি করে আমাদের বাড়িতে নিয়ে আসি এবং আনার পরে আমি হচ্ছে কি এরকমভাবে ওই আমার নানি যদি না থাকতো তাহলে কোনোদিন হয়তো আমি এই জীবন থেকে বের হতে পারতাম না বা আমি কোনোদিন মুক্ত হতে পারতাম না। আর আমি যেহেতু হচ্ছে গিয়ে মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করেছি, আমার মধ্যে ওই জ্ঞানটুকু ছিল, কোরআনের জ্ঞানটুকু ছিল, সেই জ্ঞানের বলেই হয়তো আমি পরবর্তীতে আর কি ভালো ভালো হয়ে যাই। তো ওই ঘটনার পরে আমি প্রচণ্ড পরিমাণ শকড হয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে কি আমার 3-4 দিন আমি রাত্রেবেলা ঘুমাতে পারতাম না। আর আমার অভ্যাস হয়ে গেছিলো যে ওকে জড়ায় ধরে ঘুমানো। তো আমার পরবর্তীতে ওই অভ্যাসটা ছাড়াইতে অনেক কষ্ট হয়েছে, অনেক খারাপ লাগতো আমার কাছে, ওর জন্য অনেক কষ্ট হতো আমার এবং আমার জ্বর লেগেই থাকতো। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, তো জ্বর সারেনি বেশ কয়েকদিন ধরে, প্রায় মাসখানেকের মতো আমার জ্বরে পড়েছিলাম এবং অসুস্থ ছিলাম। আমি লাফ দিয়ে রাত্রেবেলা লাফায় উঠে পড়তাম, খুবই খারাপ লাগতো। তো আমি যখন জ্বর থেকে সেরে উঠলাম, তো ওই সময়ের পর থেকে আমার মনের মধ্যে সেই অনুভূতিগুলো আবার জাগ্রত হইলো, যে অনুভূতি এবং ভালোবাসাগুলো ওর জন্য আমার কাজ করতো। আমার সবসময় হাসনা হেনার কথা মনে হতো এবং আমি এমনও রাত গেছে যে ওর জন্য আমি প্রায় অনেক রাত জানালার সেই পাশে বসে আমি কান্না করছি যে হাসনা হেনা তুমি কোথায়, আমার কাছে আসো, আমাকে নিয়ে যাও, আমি তোমার কাছে আবার যেতে চাই। কারণ হাসনা হেনার মতো করে আমাকে কেউ বোঝে নাই বা ভালোবাসে নাই আমার জীবনে কোনোদিন, এখন পর্যন্ত সেরকমটা পাইনি। তো এখন হচ্ছে গিয়ে আমি পরবর্তীতে 2-3 বছর পরে আমার আব্বা আমাকে বিয়ে করায় দেয়। কারণ হচ্ছে গিয়ে আমার সেই নানি বলছিল যে ওকে যদি বাঁচাইতে চান তাহলে ওকে বিয়ে করে দেন, নাহলে পরবর্তীতে আবার যদি আসে আমি মারা যাওয়ার পরে, তো বিয়ে করায় দেন। তো আমার আব্বা তখন আমাকে বিয়ে করায় দেয়। বিয়ে করার পরের থেকে আমার আস্তে আস্তে ওই বিষয়গুলো কাটতে থাকে এবং আমার সেই হাসনাইনার কথা খুব কম মনে পড়তো, কিন্তু এখনও মনে পড়লে আমার বুকের ভেতরটা ফেটে ওঠে। আমার কানে একটা কথাই বাজে যে তুমি আমাকে ধোকা দিলে আশরাফুল, এরকমভাবে আমি তোমাকে বিশ্বাস করে এখানে আসছিলাম। তো যাই হোক, আমার এখনও মনে পড়ে এবং মনে হয় যে হাসনাইনা যদি আবার আমার জীবনে আসতো, তো সেই অধ্যায় আর না আসুক। তো আমার সেই নানি হচ্ছে গিয়ে 3 বছর আগে মারা গেছে এবং আজকে থেকে প্রায় 14 বছর আগের ঘটনা এটা। তো এখন হচ্ছে গিয়ে আমার 3 ছেলে 1 মেয়ে এবং আমি আমার ছেলে মেয়ে এবং পরিবার নিয়ে ভালোই আছি। তবে মাঝে মধ্যে হাসনাইনার কথা মনে পড়লে খুব কষ্ট হয় এবং খুব খারাপ লাগে। ও যদি আমাকে না দিয়ে যেত তাহলে হয়তো আমি ওর সঙ্গে ওখানেই থাকতাম বা ওইখানে আমার একটা জীবন হয়ে যেত, বা হয়তো ও কোনো অল্টারনেটিভ কিছু ভাবতো। তো সব মিলে এখন ভালোই আছি। আমার বাজার হচ্ছে গিয়ে একটা ছোটোখাটো দোকান দিছি এবং মোটামুটি ব্যবসা করে পরিবার নিয়ে খাই এরকমভাবে। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। প্রিয় দর্শক, আশরাফুলের জীবনের ঘটনাটা আপনার কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এরকম অনেক ঘটনা আমরা গ্রামগঞ্জে আগে দেখেছি, তবে আশরাফুলের ঘটনাটা সত্য ঘটনা। সে আমাদেরকে বরিশাল থেকে পাঠিয়েছেন এবং আশরাফুল যেন ভালো থাকো সবসময়। আমারও মাঝে মধ্যে শুধুমাত্র একটা কথাই মনে হচ্ছে এই ঘটনা পড়ার পরে আর কি, যে আশরাফুল তুমি আমাকে ধোকা দিলা, এখানে এনে আমাকে এরকম আমার সঙ্গে বেইমানি করলাম। তো ভালোবাসা আসলে খুব সুন্দর হয়, ভালোবাসার মধ্যে যদি বেইমানি ঢুকে যায় তো আশরাফুলেরও তো কিছু করার ছিল না। তো যাই হোক, সব মিলিয়ে আমারও গল্পটা পড়ার সময় খুব খারাপ লাগছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটাকে যারা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য মেগা বক্স প্রাইম। আশা করি পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করবেন এবং আপনাদের জন্য কোনো ঘটনা থাকলে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন করে জীবনের ঘটনা নিয়ে অথবা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা, আমাদের দ্য মেগাবক্স চ্যানেলে জিনিস সিজন 3 চলছে, অলরেডি 8টা এপিসোড চলে এসেছে। যারা এখন পর্যন্ত সেই মেগা সিরিজ গল্পটি দেখেননি সেটা অবশ্যই দেখে আসবেন, দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।